জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। 5ই আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় জাতির সামনে এটি উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য দিয়েছেন। জানা গেছে, ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে, যাতে রয়েছে গণঅভ্যুত্থানের পটভূমি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বন্দোবস্ত। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারের, দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের মৌলিক সংস্কারে গঠিত হয় কয়েকটি কমিশন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হয়েছে জুলাই ঘোষণাপত্র। জুলাইয়ের যে ঐতিহাসিক ভিত্তি, সেগুলো একটু রিফ্লেক্টেড হবে, সেগুলো আসবে এখানে। আমরা কি অ্যাচিভ করতে চাই। জুলাইয়ের মধ্যে যে শক্তিগুলো ছিল, যারা ছিল, যতগুলো পার্টি ছিল, তারা সবাই তো এই ইন্টারিম গভর্নমেন্টের অংশীজন। এদের সবার অ্যাসপিরেশনের কথা থাকবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। উপস্থিত থাকবে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল। 5 তারিখে চিফ অ্যাডভাইজারের কথা এসছে, উনি এটা পড়বেন এবং সবাই সবাই যত পলিটিক্যাল পার্টি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিলেন গত বছর জুলাই আগস্টে, তারা সবাই থাকবেন। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পটভূমি, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি এবং বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় উঠে এসেছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের উপস্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে কর্মসূচি তা কাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে চায়। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের কেউই 17 বছরে হাসিনার দুঃশাসন নিয়ে কথা বলেনি বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে সেরকম বিচার করতে হবে। ঐক্যে ফাটল ধরালে স্বৈরাচাররা সুযোগ পাবে বলে জানান তিনি। জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন, এই পতনের অবহিত পরেই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা এই চেতনাকে ধারণ করেন না। যাতে ভবিষ্যতে কেউ জনগণকে, সাধারণ মানুষকে, দেশের যারা মালিক অর্থাৎ এই দেশের জনগণ, তাদের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ করা, দুঃসাহস না দেখায় আমাদের বিচারের মাত্রাটা এরকমই হতে হবে। হঠাৎ করে নতুন পদ্ধতি নিয়ে এলেই সমস্যার সমাধান হবে এমন নয়। প্রচলিত পদ্ধতির উন্নতি করে সেটাকে এগিয়ে নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা ট্যাঙ্কে করে ক্ষমতায় আসেননি, প্রচলিত পদ্ধতি তাকে দানব বানিয়েছে। গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে সেমিনারের আয়োজন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে। সেমিনারে অংশ নেন বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনায় আসে পিআর পদ্ধতি, সংসদে নারী প্রতিনিধিত্ব, ভোটারের বয়স, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ সংস্কারের নানা বিষয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন ভিন্ন মতের মানুষেরা একসঙ্গে বসে কথা বলতে পারছেন। বিগত সরকারের আমলে ভিন্ন মতের সবাইকেই শত্রু মনে করা হতো। ভিন্ন মতের মানুষ একটা পরিবারের মধ্যেও তো থাকতে পারে, তাকে শত্রুপক্ষ বলে মনে হতো, সেও আমাদেরকে শত্রুপক্ষ বলে মনে করতেন। এটা 15-16 বছর আমরা সেই পরিস্থিতি দেখেছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী বলেন, নতুন পদ্ধতি নিয়ে এলেই সমস্যার সমাধান হবে না এবং জনগণের জন্যও তা সহজ হবে না। পলিটিক্যাল ফ্যাসিস্ট চলে আসছে সামনে, তো সেখানে আপনি হঠাৎ করে একটা নতুন পদ্ধতি দিলে পরে এটা জনমনে হয়। আমি নিজেও অনেকটা কনফিউজ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, প্রচলিত পদ্ধতিতেই শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়েছেন। আগামীতে যাতে কেউ এমন হতে না পারে তা মাথায় রেখেই সংস্কার করতে হবে। শেখ হাসিনা কেন দানবে পরিণত হইল? কারণ ওই ব্যবস্থাই হলো দানবীয় ব্যবস্থা, যেটা তাকে দানবে পরিণত করেছে। এবং তিনি আরও কিছু কিছু করেছেন, পঞ্চদশ সংশোধনী পাশ, আরও কিছু কিছু নিবর্তনমূলক আইন, যেটা তাকে দানবে পরিণত হওয়ার বাবা ত্বরান্বিত করেছে। ভোটারদের ন্যূনতম বয়স 18-র নিচে করার আলোচনাকে ইতিবাচকভাবে দেখার কথা জানান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক। তবে ভিন্ন মতের কথা জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টির অভিযোগ তুলেছেন নূর। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের কৃতিত্ব পুরোটাই নিজের নিয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলনও একই কাজ করছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, যেন তেন মানহীন বিচার করতে চায় না সরকার। ব্যাংক খাতে নতুন করে লুটপাট হচ্ছে না বলেও জানান তিনি। কিভাবে একটা আনবায়াস রিফর্ম, বিচার কিংবা একটা নির্বাচন পাবো? আমি ব্যক্তিগতভাবে খুব সন্দেহ সংশয় করছি, যদি খুব আর্লি ইলেকশন হয় তাহলে আগামীর নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গুপ্ত বৈঠক আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। উপদেষ্টা জানান, ডিএনএ পরীক্ষার জন্য জুলাই আন্দোলনের শহীদ 114 জনের মরদেহ তোলা হবে। সকালে রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে সরকারের নজরে আছে। নাশকতার যে কোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। পরিকল্পনা কি ছিল এটা তো ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। থানা পরিদর্শন শেষে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই আন্দোলনে শহীদদের গণকবরে যান জাহাঙ্গীর আলম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, শহীদদের পরিচয় শনাক্তে কবর খুঁড়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটু নিয়ে যেতে পারবে। দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান কন্ট্যাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয় তো দেশের কিভাবে চলবে? এভাবে জুলাই শহীদদের গণকবরে দাফন করায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদী থেকে 2 বাংলাদেশির মরদেহ উদ্ধার হয়েছে। শিবগঞ্জের তারাপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম ও সেলিম রেজার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ ও বিজেপি। তবে স্থানীয়দের অভিযোগ, বিএসএফের নির্যাতনে মৃত্যু হয় তাদের। স্বজনদের দাবি, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। দুপুরে পদ্মা নদীতে মরদেহ দেখতে পান বিজিবি সদস্যরা, পরে শফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিকেলে একই এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শফিকুল ও সোহেল রানা নদীপথে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে শনিবার তাদের মরদেহ পাওয়া যায়।
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ ৫ জন নিহত হয়েছেন। দুপুরে রামুর ভারুয়াখালী রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেসের সাথে সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ সময় রেল লাইন থেকে ছিটকে পড়ে অটোরিকশাটি। ঘটনাস্থলে নিহত হন সিএনজি অটোরিকশার ৫ জন। নিহতদের মধ্যে ৩ জন নারী, এক শিশু ও অটোরিকশা চালক রয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ইসলামাবাদ স্টেশনে আটকে দেয়। নতুন মার্কিন শুল্ক হার আপাতত স্বস্তি হলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শুল্কের পর প্রাথমিকভাবে রপ্তানি আদেশ কম হলেও দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলেও জানান তিনি। শুক্রবার বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক নির্ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পোশাক খাতে এ শুল্কের প্রভাব নিয়ে মতামত তুলে ধরেন সংগঠনের সভাপতি। বলেন, নতুন শুল্কে উৎপাদন খরচ বাড়বে। বিদেশি ক্রেতারা আপাতত কম অর্ডার দিচ্ছে। এক মৌসুম পর আশা করি সব ঠিক হবে। চীন, ভারতে শুল্ক বেশি হওয়ায় অনেক অর্ডার বাংলাদেশে আসবে। দীর্ঘমেয়াদে তা দেশের রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হবে। তবে টেকসই সুফল পেতে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে। রপ্তানি বৈচিত্র্যকরণের বিকল্প নেই। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত চেয়ে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ 1% আমাদের বেশি আছে, ভিয়েতনামের সমান আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। 20% বেশি মার্কিন কাঁচামালে তৈরি পোশাক হলে ওই অংশে বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। এটি ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি উদ্যোক্তাদের মার্কিন কাঁচামাল বিশেষ করে তুলা কাপড় ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে। শিল্প মালিক, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ সবাই মিলে একসাথে কাজ করলে শিল্পের জন্য সম্মিলিতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এই শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে নতুন সুযোগের সম্ভাবনার দ্বার খুলে দিতে পারবে। শুল্ক নিয়ে এখনো আলোচনার সুযোগ আছে। অন্য প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক যেন আরও কমানো যায় সেজন্য সরকারি সহযোগিতার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। বিকেলে মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবসের অনুষ্ঠানে কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, প্রবাসীদের উচ্চতর দক্ষতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ সময় গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, প্রবাসীদের সেবা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। বলেন, প্রবাসীদেরও উচিত অভ্যুত্থান পরবর্তী দেশের ইতিবাচক ভাবমূর্তি বিদেশের কাছে তুলে ধরা। ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে। প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে 6 মাসে 2000 কর্মসংস্থান তৈরি করেছে প্রাণ আরএফএল গ্রুপ। শনিবার নগরীর নওদাপাড়া এলাকায় টেক্সটাইল মিলটি পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রাণ আরএফএল গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু একটি শিল্প কারখানা চালু হওয়া নয়, এটি একটি অঞ্চলের আর্থসামাজিক পরিবর্তনের সূচনা। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগের প্রশংসা করেন উপদেষ্টা। অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী উপস্থিত ছিলেন। জানানো হয়, আরও 10,000 কর্মসংস্থান তৈরির লক্ষ্যে টেলিমার্কেটিং, তৈরি পোশাক সহ নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্প গ্রুপটি। অফুরন্ত ধন্যবাদ যে এই কয়েক মাসের ভিতরে একটা এত বড় ফ্যাক্টরি যিনি তৈরি করেছেন এবং সেখানে শুধু একটি বিষয় নয়, অনেকগুলো তিনি তৈরি করছেন।
সোমবার পর্যন্ত রংপুর, সিলেট ও ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। উত্তর, দক্ষিণ ও পশ্চিমা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও আসাম পর্যন্ত বিস্তার লাভ করে আছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে শনিবার সন্ধ্যা থেকে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে একটি নিম্নচাপের কারণে দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হয়। তারা বলছে, এবছর জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে 23 ভাগ বৃষ্টি বেশি হয়েছে। আগস্ট মাসে গড়ে দ্বিতীয় বৃষ্টিপ্রবণ মাস, তবে এ মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 3, 4, 5, 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং এরপরে বৃষ্টিপাতের তীব্রতা, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ওইসব অঞ্চলের নিম্ন অঞ্চল, বিশেষ করে ভারী বৃষ্টিপাত জনিত কারণে অস্থায়ী জলপ্রপাত হতে পারে। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দেশ ছেড়েছে নারী ফুটবল দল। দুপুরে লাওসের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন আফিদা তৃষ্ণারা। চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিতে বাছাই পর্বে বাংলাদেশের লড়াই শুরু 6 আগস্ট থেকে। আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে 4 দিন আগে লাওসে গিয়ে প্রস্তুতি শুরু করবে আফিদারা। বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক লাওসের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে 8 আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে নামবে বাটলারের শিষ্যরা। এরপর 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। জাতীয় দলের 9 ফুটবলার আছেন অনূর্ধ্ব-20 দলে। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 8 দল যাবে মূল পর্বে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।